মনে করুন আপনি মাত্র ৮,০০০ টাকা মতো ইনভেস্ট করলেন, আর ৩০ বছর পর আপনার সেই টাকা হয়ে গেল ৩,০০০ কোটি টাকারও বেশি। শুনে অবাস্তব মনে হলো নিশ্চয়ই, কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে মেডালিয়ান ফান্ডের ক্ষেত্রে। মেডালিয়ান ফান্ড ১৯৮৮ থেকে ২০১৮ পর্যন্ত টানা ৩০ বছর গড়ে ৬৬% বার্ষিক রিটার্ন দিয়েছে, যা শেয়ার মার্কেটের ইতিহাসে কেউ এর ধারের কাছেও পৌঁছাতে পারেনি। আর এই মেডালিয়ান ফান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন একজন অঙ্কের প্রফেসর। এই ব্যক্তি কখনো নিউজ দেখেননি, কোম্পানির রিপোর্ট পড়েননি, এমনকি শেয়ার বাজারের ট্রেন্ড নিয়েও মাথা ঘামাননি। শুধুমাত্র ম্যাথ, ডেটা আর অ্যালগোরিদমের উপর ভিত্তি করে বড় বড় ইনভেস্টর যেমন ওয়ারেন বাফেট ও জর্জ সরোসের থেকেও বেশি টাকা আয় করেছিলেন। তিনি যেন স্টক মার্কেটের সিক্রেট কোড খুঁজে পেয়েছিলেন। তার ট্রেডিং স্ট্র্যাটেজি এখনও ওয়াল স্ট্রিটের কাছে রহস্যের ব্যাপার। তো কে সেই শেয়ার মার্কেটের জিনিয়াস? তিনি হলেন জিম সাইমন্স। কিভাবে জিম সাইমন্স একজন অঙ্কের প্রফেসর থেকে হয়ে উঠলেন শেয়ার মার্কেটের ইতিহাসের সবচেয়ে সফল লাভবান ট্রেডার, জানবো এই ভিডিওতে। শেয়ার মার্কেট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট এসবের প্রতি আপনার ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, আশা করি জিম সাইমন্সের জীবন কাহিনী থেকে আপনি অনেক মূল্যবান শিক্ষা নিতে পারবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বসবাসকারী এক পরিবারের একমাত্র সন্তান ছিলেন জিম সাইমন্স। ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। তার ফ্যামিলি ডক্টর তাকে পরামর্শ দিয়েছিলেন, জিম, তুমি একজন মেধাবী ছেলে, তোমার ডাক্তার হওয়া উচিত। কিন্তু সাইমন্স ডাক্তারের পরামর্শে ধ্যান দেননি। তাই তিনি ১৯৫৮ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT থেকে অঙ্কে ব্যাচেলার্স ডিগ্রি অর্জন করেন এবং তারপর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে অঙ্কে PhD সম্পূর্ণ করেন। এরপর তিনি কয়েক বছর হার্ভার্ড ও MIT-তে অধ্যাপনা করেন। জিম সাইমন্স কখনোই একটা জায়গায় থেমে থাকেননি। শুধু ট্যালেন্টেড ম্যাথমেটিশিয়ান হওয়া তার জন্য যথেষ্ট ছিল না। তাই তিনি হার্ভার্ড ছেড়ে একটা অভিজাত গবেষণা সংস্থায় যোগ দেন, যেটা কোল্ড ওয়ারের সময় আমেরিকার সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি NSA-কে আমেরিকার প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের কোড সমাধান করতে সাহায্য করত। কিন্তু এই কাজেও জিম সাইমন্স সন্তুষ্ট ছিলেন না। সাইমন্সের মনে সবসময় বড় কিছু করার আকাঙ্ক্ষা ছিল। গ্রেগরি জ্যাকারম্যানের লেখা বই দ্য ম্যান হু সলভড দ্য মার্কেটে জিম সাইমন্সের প্রথম স্ত্রী স্মরণ করে বলেছেন, জিম ছোটবেলাতেই বুঝে গিয়েছিল মানি ইজ পাওয়ার। জিম সাইমন্স অনেক বেশি ধনী হতে চেয়েছিলেন। তাই ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় যখন তাকে কোড ব্রেকিংয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়, তখন তিনি একটা ইনভেস্টমেন্ট ব্যাংকে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তখন ইতিমধ্যেই বিবাহিত এবং ছোট ছোট 3 সন্তানের বাবা। তার 3 সন্তানের মধ্যে একজন বিরল বংশগত রোগে আক্রান্ত ছিল। তাই কোনো রিস্ক না নিয়ে সাইমন্স তখনই অন্য পেশায় যাওয়ার পরিবর্তে শিক্ষকতা ও গবেষণার জগতেই থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি লং আইল্যান্ডের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির অঙ্কের ডিপার্টমেন্টের হেড হিসাবে চাকরি পাওয়ার প্রস্তাব পান। তখন স্টোনি ব্রুক ইউনিভার্সিটি এতটা খ্যাতি অর্জন করেনি, কিন্তু মাত্র 30 বছর বয়সেই সাইমন্সের সুযোগ হয়েছিল অঙ্কের ডিপার্টমেন্টকে নিজের মতো গড়ে তোলার। স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে থাকাকালীন সাইমন্স এমন একটা ম্যাথমেটিক্যাল থিওরি তৈরি করেন, যা পরবর্তীতে কোয়ান্টাম ফিজিক্স ও বিভিন্ন ধরনের কোয়ান্টাম কম্পিউটিংয়ের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাইমন্সের পেশাগত জীবন ঠিক পথে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিল। জিম সাইমন্স ও তার প্রথম স্ত্রী বারবারা ব্লুস্টিন খুব কম বয়সে বিয়ে করেছিলেন। সাইমন্স তখন 21 আর বারবারা 18, কিন্তু তাদের 15 বছরের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটল। এই ঘটনার কয়েক বছর পর মনের গভীরে লুকিয়ে থাকা পুরনো আকাঙ্ক্ষা সাইমন্সকে শিক্ষকতা ও গবেষণার জগৎ থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করল। সাইমন্স নিজের ইনভেস্টমেন্ট ফার্ম শুরু করে ফাইন্যান্সের জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন। সাইমন্সের বাবা সাইমন্সকে পরামর্শ দেন, স্থায়ী চাকরি ছেড়ে দেওয়া অনেক বড় ভুল সিদ্ধান্ত। সাইমন্সের সিদ্ধান্তে তার সহকর্মী ম্যাথমেটিশিয়ানরা হতবাক হয়ে গেলেন এবং তাদের মনে হলো সাইমন্স তার ট্যালেন্ট নষ্ট করছেন। কিন্তু সাইমন্স সবসময় প্রচলিত নিয়মের বাইরে চলতেন, এমনকি ছোটখাটো বিষয়েও। তারই একটা উদাহরণ, তিনি মোজা পরতেন না, কারণ তার মতে মোজা পরতে অনেক বেশি সময় লাগে। তো 40 বছর বয়সে জিম সাইমন্স স্টোনি ব্রুক ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দেন এবং ইউনিভার্সিটির কাছে রেল স্টেশনের বিপরীতে একটা ছোট শপিং কমপ্লেক্সে ছোট্ট একটা অফিস খোলেন। এভাবেই 1978 সালে রেনেসান্স টেকনোলজিসের পথ চলা শুরু হলো। যদিও শুরুতে এটার নাম ছিল মানি মেট্রিক্স, পরে নাম পরিবর্তন করে রাখা হয় রেনেসান্স টেকনোলজিস। একসময় যেমন সাইমন্স শত্রুর সিক্রেট কোড সমাধান করতেন, তেমনই এবার তিনি শেয়ার মার্কেটের সিক্রেট প্যাটার্ন খুঁজে বার করার কাজে লেগে পড়লেন। তিনি মনে করতেন সব কিছুতেই প্যাটার্ন থাকে, তাই শেয়ার মার্কেটেও অবশ্যই একটা প্যাটার্ন আছে। রেনেসান্স টেকনোলজিস শুরুতে কারেন্সিজ, কমোডিটিস এবং বন্ডের ট্রেডিং করত।
সাইমন স্টক মার্কেট থেকে দূরে ছিলেন, কারণ স্টক মার্কেট ছিল অত্যন্ত জটিল বিষয়। স্টক মার্কেটে হাজার হাজার কোম্পানির স্টক রয়েছে এবং প্রতিটা স্টকের মূল্য কোম্পানির পরিস্থিতির উপর নির্ভর করে। কিন্তু সাইমন্স এমন একটা ট্রেডিং সিস্টেমের কল্পনা করছিলেন যেটা সম্পূর্ণভাবে অ্যালগোরিদম দ্বারা পরিচালিত হবে, যেখানে মানুষের কোনো ভূমিকা থাকবে না। যেমন ধরুন, আপনি জানতে চান আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। আপনি তাপমাত্রা, আর্দ্রতার লেভেল ও বায়ুর গতিবেগ এরকম কিছু বেসিক ইনফরমেশন কম্পিউটারে ইনপুট করলেন। এবার কম্পিউটার মডেল এই ইনফরমেশনগুলো বিশ্লেষণ করে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস তৈরি করলো এবং অ্যালগোরিদম আপনাকে পরামর্শ দিল আপনার ছাতা নেওয়া উচিত কিনা। এই সেম কনসেপ্টকে সাইমন্স স্টক মার্কেট ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করার কথা ভেবেছিলেন। কোনো স্টকের ব্যাপারে কিছু ডেটা ইনপুট করলে সিস্টেম বলে দেবে সেই স্টক কেনা উচিত নাকি বিক্রি করা উচিত। একজন সাধারণ ইনভেস্টর বাজারের ভবিষ্যৎ অনুমান করতে তার চারপাশের ছোট ছোট বিষয়, যেমন বাজারের খবর, কোম্পানির আর্থিক অবস্থা, এগুলো দেখে ভবিষ্যৎ অনুমান করে এবং নিজের অনুভূতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সাইমন্স এমন একটা ট্রেডিং সিস্টেমের স্বপ্ন দেখতেন যেখানে সবকিছু কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু 80-র দশকের কম্পিউটারগুলো এতটা উন্নত ছিল না যে পুরোপুরি অটোমেটেড ট্রেডিং পরিচালনা করতে পারে। তাই শুরুর দিকে রেনেসান্স টেকনোলজিস শুধু ম্যাথ মডেল নয়, মানুষের অভিজ্ঞতা ও ধারণার উপরও নির্ভর করত। কিন্তু এতে সমস্যা দেখা দিত। যেমন সাইমন্সের একসময়ের কোড ব্রেকিং সহকর্মী লিওনার্ড বাম, যিনি তখন রেনেসান্স টেকনোলজিসে কাজ করছিলেন, তিনি সাধারণত কম দামে শেয়ার কিনতেন, কিন্তু অনেক সময় পর্যন্ত সেই শেয়ার ধরে রাখতেন, যেটা সমস্যা তৈরি করত। যেমন 1984 সালে তিনি মার্কিন সরকারি বন্ডে অনেক ইনভেস্ট করেছিলেন, কিন্তু রোনাল্ড রেগানের সরকার প্রচুর নতুন বন্ড ইস্যু করতে শুরু করলো, যার ফলে বন্ডের দাম অনেক কমে গেছিল। সাইমন্স বুঝতে পারছিলেন মানুষের সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতা আছে, তাই তিনি জেমস অ্যাক্সকে টিমে যোগ করলেন। জেমস অ্যাক্স ছিলেন তার পুরনো বন্ধু। অ্যাক্সকে সাইমন্স ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে পিএইচডি করার সময় থেকে চিনতেন এবং পরে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে একসাথে কাজ করতেন। জেমস অ্যাক্সের কাজ ছিল ট্রেডিংয়ের জন্য আরও উন্নত ম্যাথ মডেল তৈরি করা। তাই সাইমন্সের রিসার্চ টিম 1800 সালের আগের পুরনো ডেটা সংগ্রহ করলো এবং সেই ডেটা কম্পিউটারে অ্যানালিসিস করলো যাতে হিডেন প্যাটার্ন খুঁজে বের করা যায়। সাইমন্স মনে করতেন যদি তাদের কাছে যথেষ্ট পরিমাণে ডেটা থাকে তাহলে তারা ভবিষ্যৎ মার্কেটের পূর্বাভাস বুঝতে পারবেন। এরপর সাইমন্স ও অ্যাক্স একসঙ্গে একটা নতুন হেজ ফান্ড চালু করলেন এবং সেটার নাম দিলেন মেডালিয়ান। হেজ ফান্ড হলো এমন এক ধরনের ইনভেস্টমেন্ট ফান্ড যেখানে অনেক বেশি ধনী ব্যক্তি ও বড় প্রতিষ্ঠানগুলো তাদের টাকা ইনভেস্ট করে এবং অ্যাডভান্স টেকনিক ব্যবহার করে বেশি প্রফিট করার চেষ্টা করা হয়। তাই এক্ষেত্রে অনেক বেশি রিস্ক থাকে। মেডালিয়ান ফান্ড শুরুতে প্রফিট করতে বেশ সমস্যায় পড়েছিল, কিন্তু পরবর্তীতে এটাই স্টক মার্কেটের ইতিহাসের সবচেয়ে সফল হেজ ফান্ডে পরিণত হয়। এদিকে জেমস অ্যাক্স নিজেকে সবার থেকে দূরে রেখেছিলেন। তিনি নিজের বাড়িতে থাকতেন এবং টিমের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতেন না। এই কারণে ফান্ডে অনেক সমস্যা তৈরি হলো। এমনকি অ্যাক্স নতুন কোম্পানি অ্যাক্সকম ট্রেডিং অ্যাডভাইজার্স চালু করার নেতৃত্ব দিচ্ছিলেন। অ্যাক্সকম আলাদাভাবে পরিচালিত হলেও রেনেসান্স টেকনোলজিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। জিম সাইমন্সের খারাপ সময় চলছিল, কিন্তু খুব তাড়াতাড়ি মোড় ঘুরে গেল যখন এলুইন বার্লেক্যাম্প, যিনি আগে সাইমন্সের সঙ্গে কোড ব্রেকিংয়ের কাজে যুক্ত ছিলেন, তিনি মেডালিয়ানে অ্যাক্সের শেয়ার কিনে নেন। বার্লেক্যাম্প অ্যাক্সের ট্রেডিং সিস্টেম নতুনভাবে গড়ে তোলেন, যেটাতে শর্ট টার্ম ট্রেডের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। বার্লেক্যাম্প বুঝতে পেরেছিলেন যদি প্রচুর পরিমাণে ট্রেড করা হয় তাহলে কেবল 51% সময় সঠিক হলেই লাভবান হওয়া সম্ভব। বেশিরভাগ ইনভেস্টর লং টার্ম ট্রেডকে বেশি গুরুত্ব দেন, কিন্তু ওই ইনভেস্টরদের মতো না হয়ে মেডালিয়ান বরং ছোট সুযোগগুলোকেই কাজে লাগাতে চেয়েছিল। অন্যরা যে সূক্ষ্ম ভুলগুলো এড়িয়ে যেত, মেডালিয়ান ঠিক সেগুলো থেকে প্রফিট করত। এরপর প্রায় 1 দশক ধরে সাইমন্স ও তার টিম তাদের অ্যালগোরিদম আরও উন্নত করলো এবং কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা বেড়ে গেল, যার ফলে 1990 সালে রেনেসান্স টেকনোলজিস বড় ধরনের সাফল্য পেল। মেডালিয়ান ফান্ড সেই বছর সব ধরনের চার্জ কাটার পরও 58% প্রফিট করলো। কিন্তু সাইমন্স এতেও সন্তুষ্ট ছিলেন না। তিনি বিশ্বাস করতেন তারা আরও ভালো করতে পারে। তার লক্ষ্য ছিল 80% রিটার্ন পাওয়া। বার্লেক্যাম্প মনে করলেন সাইমন্স পাগল হয়ে গেছে। সিচুয়েশন বার্লেক্যাম্পের জন্য খুব বেশি কঠিন হয়ে যাচ্ছিল। তাই তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে ফিরে গিয়ে আবার শিক্ষকতায় যোগ দিলেন। সাইমন্স বার্লেক্যাম্পের শেয়ার কিনে নিলেন। ওদিকে অ্যাক্সকম বন্ধ হয়ে গেল। এরপর থেকে শুধু রেনেসান্স টেকনোলজিসই সামনে এগিয়ে যেতে থাকলো। সাইমন্স তার টিমকে আরও শক্তিশালী করলেন। সাইমন্সের টিমের আর এক সদস্য স্টোনি ব্রুক ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান হেনরি লফার একদিনের ট্রেডিংকে ঘন্টার পরিবর্তে 5 মিনিটের ইন্টারভেলে ভাগ করলেন।
এর ফলে রেনেসান্স টেকনোলজিস আরও দ্রুত মার্কেটের শর্ট টার্ম প্রাইস চেঞ্জ বুঝতে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম হলো। সাইমন্সদের ট্রেডিং মডেল এতটাই সফল ছিল যে কখনো কখনো কম্পিউটার যে ট্রেড করছিল সেটা তারা নিজেরাও ঠিকমতো বুঝতে পারতেন না, তবুও তারা এতে ভরসা রাখতেন। সব ঠিকঠাক চলছিল, তবে একটা সমস্যা ছিল। রেনেসান্স টেকনোলজিস তখনও খুব ছোট ছিল। 10 বছর ব্যবসা করার পরও রেনেসান্স টেকনোলজিস মাত্র $45 মিলিয়ন ইনভেস্টমেন্ট পরিচালনা করছিল, যেটা তাদের প্রতিদ্বন্দ্বী ডিই শয়ের মোট অ্যাসেটের মাত্র 1/4 ছিল। ডেভিড শও কম্পিউটার মডেল ব্যবহার করে ট্রেড করছিল, কিন্তু একটা বড় পার্থক্য ছিল, তারা স্টক ট্রেড করছিল, যেটা রেনেসান্স টেকনোলজিস তখনও করত না। জিম সাইমন্স বুঝতে পারলেন যদি তিনি এমন কিছু তৈরি করতে চান যেটা দীর্ঘ সময় ধরে টিকে থাকবে, তাহলে তাকে স্টক ট্রেডিং শুরু করতেই হবে। সাইমন্স তার সমস্ত কাজকর্ম লং আইল্যান্ডে শিফট করলেন এবং একটা নতুন পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সাইমন্সের ছেলে পল, যে জন্মগত এক রোগের সঙ্গে লড়াই করছিল, সে সাইকেল চালানোর সময় একটা গাড়ির সাথে ধাক্কায় প্রাণ হারালো। সন্তান হারানোর শোক ভুলতে সাইমন্স নিজেকে পুরোপুরিভাবে কাজে ব্যস্ত রাখলেন। সেই সময় সাইমন্স স্টক মার্কেট ট্রেডিংয়ে অতটা দক্ষ ছিলেন না, তাই দক্ষতা বাড়ানোর জন্য তার সাহায্যের প্রয়োজন ছিল। আর সেই জন্যই তিনি রবার্ট মার্সার এবং পিটার ব্রাউনকে টিমে নিলেন। এই দুজনেই বিখ্যাত টেকনোলজি কোম্পানি IBM-এ তাদের কাজের জন্য বিখ্যাত ছিলেন। স্টক মার্কেট ট্রেডিংয়ের ক্ষেত্রেও সাইমন্স এমন একটা সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন যেটা স্টক মার্কেটের পূর্বাভাস দিতে পারবে। তাই সাইমন্স, ব্রাউন ও মার্সারের দক্ষ কোডিংয়ের মাধ্যমে 1995 সালে তারা সম্পূর্ণ অটোমেটেড স্টক ট্রেডিং সিস্টেম তৈরি করলেন, যেটাতে 5 লাখের বেশি লাইন অফ কোড ছিল। আগের সিস্টেমে যেখানে মাত্র কয়েক হাজার লাইন অফ কোড ছিল। লাইন অফ কোড বলতে কম্পিউটার প্রোগ্রামের একটা লাইনের কমান্ডকে বোঝায়। প্রতিটা লাইন অফ কোড একটা নির্দিষ্ট কাজ করে। যত বেশি লাইন অফ কোড থাকে, সাধারণত প্রোগ্রাম তত বেশি জটিল ও শক্তিশালী হয়। সাইমন্সের এই নতুন সিস্টেমে যেহেতু 5 লাখ লাইন অফ কোড ছিল, তার ফলে এটা আরও বেশি শক্তিশালী ছিল এবং এটা আরও অ্যাডভান্স লেভেলের ভবিষ্যৎবাণী করতে পারত। মার্সার ও ব্রাউন স্টক মার্কেটের প্যাটার্ন, অ্যালগোরিদম ও টেকনিক এতটাই ভালোভাবে বুঝতে পারলেন, কার্যত তারা মার্কেট ভবিষ্যতে কোন দিকে এগোতে পারে সেটা অনুমান করতে পারতেন। তাদের এই দক্ষতার কারণে মেডালিয়ান ফান্ড দ্রুত অনেক বেশি প্রফিট করতে শুরু করলো এবং অন্যতম সফল হেজ ফান্ডে পরিণত হলো। এরপর যখন 2000 সালে .com বাবল দেখা দিল, তখনও মেডালিয়ান ফান্ড অবিশ্বাস্যভাবে 98.5% রিটার্ন অর্জন করেছিল, যেটা দেখিয়ে দিল রেনেসান্স টেকনোলজিস কিভাবে বাজারের দুর্বলতাগুলো কাজে লাগাতে পারে। মেডালিয়ান ফান্ডের এই সাফল্যে সাইমন্স তার স্টাফদের বিলাসবহুল ট্রাভেল প্যাকেজ ও বোনাস দিয়ে পুরস্কৃত করলেন। এমনকি মেডালিয়ান ফান্ড শুধুমাত্র রেনেসান্স টেকনোলজিসের স্টাফদের জন্য ওপেন ছিল। এরপর সময়ের সাথে সাথে মেডালিয়ান ফান্ড অনেক বড় হলো এবং ফান্ডের লিমিট $10 বিলিয়ন পর্যন্ত পৌঁছালো। জিম সাইমন্স ও রেনেসান্স টেকনোলজিসের টপ এক্সিকিউটিভরা একটা এলাকায় এত বেশি ম্যানশন কিনেছিলেন যে সে এলাকার নামই হয়ে যায় রেনেসান্স রিভিয়েরা। রেনেসান্স টেকনোলজিস কিভাবে এত চমকপ্রদ সাফল্য অর্জন করেছে সেটা সম্পূর্ণ গোপন। রেনেসান্স টেকনোলজিসের স্টাফরা গোপনীয়তার চুক্তিতে চুক্তিবদ্ধ, যার ফলে কেউই রেনেসান্সের কোডিং ও অ্যালগোরিদম সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে পারেন না। ওয়াল স্ট্রিটের অনেক ইনভেস্টমেন্ট ফার্ম রেনেসান্স টেকনোলজিসের সাফল্যের রহস্য ভাঙার চেষ্টা করেছে, কিন্তু এখনও কেউ সফল হয়নি। তো জিম সাইমন্স ইনভেস্টমেন্টের জগতে যা কিছু অর্জন করতে চেয়েছিলেন তা তিনি অর্জন করেছিলেন। তিনি এবার অবসর নেয়ার কথা ভাবছিলেন, কিন্তু আবারও এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সাইমন্সের ছেলে নিকোলাস একজন ডক্টর হতে চেয়েছিল এবং নেপালের দরিদ্র মানুষের জন্য একটা মেডিকেল ক্লিনিক খুলতে চেয়েছিল, কিন্তু দেশে ফেরার মাত্র 1 সপ্তাহ আগে বালিতে ফ্রি ডাইভিং করার সময় জলে ডুবে মারা গেল। সাইমন্সকে দ্বিতীয়বারের জন্য সন্তানের মৃত্যুশোক পালন করতে হলো। একজন মানুষ হিসাবে যিনি বিজ্ঞান ও যুক্তিতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, এই অসহনীয় ক্ষতি তাকে আবারও মনে করিয়ে দিল যে জীবন আসলে কতটা অনিশ্চিত হতে পারে। সাইমন্স আবারও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলেন। সাইমন্স আরও বড় একটা ফান্ড চালু করলেন, রেনেসান্স ইনস্টিটিউশনাল ইকুইটিস ফান্ড। এটা বাইরের ইনভেস্টরদের জন্য ওপেন ছিল। এরপর 2007 সালে সাবপ্রাইম মর্গেজ ক্রাইসিস দেখা দিল, যার কারণে পুরো স্টক মার্কেট ও বিশ্ব অর্থনীতিতে নেগেটিভ প্রভাব পড়েছিল। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রেনেসান্স ইনস্টিটিউশনাল ইকুইটিস ফান্ড টিকে থাকতে সক্ষম ছিল। এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে সাইমন্স একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। তিনি অনুভব করেন এই মুহূর্তে শুধুমাত্র অ্যালগোরিদমের উপর ভরসা করা যথেষ্ট নয়, মানুষের হস্তক্ষেপ প্রয়োজন।
তাই তিনি তার টিমকে ইকুইটি পজিশন কমিয়ে ক্যাশ কালেকশন বাড়ানোর পরামর্শ দিলেন। অবশেষে রেনেসান্স টেকনোলজিস ঘুরে দাঁড়ালো এবং 2008 সালের অর্থনৈতিক সংকটের মধ্যেও মেডালিয়ান ফান্ড 82%-এরও বেশি প্রফিট করেছিল। আর এটা সাইমন্সের ট্রেডিং সিস্টেমের অসাধারণ বুদ্ধিমত্তা ও পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতাকে আরও একবার প্রমাণ করেছিল। এরপর 2009 সালে সাইমন্স রেনেসান্স টেকনোলজিসের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন এবং রবার্ট মার্সার ও পিটার ব্রাউনের হাতে দায়িত্ব তুলে দিলেন। সাইমন্স তার পুরো কেরিয়ার জুড়ে তার অনেক সমসাময়িক ব্যক্তিত্বের তুলনায় মিডিয়ার সামনে কম আসতেন। তবে রেনেসান্স টেকনোলজিসের নতুন কো সিইও রবার্ট মার্সারের কিছু কর্মকাণ্ডের জন্য রেনেসান্স টেকনোলজিস আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এমনকি 2016 সালের ইলেকশনে রবার্ট মার্সার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারী হয়ে ওঠেন এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারের ব্যবস্থা করেন। অন্যদিকে জিম সাইমন্স ছিলেন হিলারি ক্লিন্টনের সাপোর্টার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাইমন্স মনে করেছিলেন মার্সারকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বরখাস্ত করা উচিত নয়। কিন্তু মার্সারের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবসার উপর প্রভাব ফেলতে শুরু করেছিল। যখন বাল্টিমোর সিটি ফায়ার অ্যান্ড পুলিশ এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম রেনেসান্স টেকনোলজিস থেকে $32 মিলিয়ন তুলে নেয়, তখন সাইমন্স আশঙ্কা করেছিলেন যে আরও অনেক ইনভেস্টররাও তাদের ইনভেস্টমেন্ট তুলে নিতে পারে। তাই সাইমন্স মার্সারকে পদত্যাগ করার পরামর্শ দেন। 2017 সালের নভেম্বরে রবার্ট মার্সার রেনেসান্স টেকনোলজিসের কো সিইওর পদ থেকে পদত্যাগ করেন। আর সেই সময় জিম সাইমন্স ছিলেন $18 বিলিয়ন ব্যক্তিগত সম্পদের মালিক। সাইমন্সের জীবন কম বিলাসবহুল ছিল না। যেমন তিনি $100 মিলিয়ন একটি সুপার ইয়ট কিনেছিলেন, তবে তিনি তার সম্পদ শুধু বিলাসিতার পিছনেই খরচ করেননি। তিনি স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে $500 মিলিয়ন দান করেছেন, একটা নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছেন যেটা ট্যালেন্টেড অঙ্কের শিক্ষকদের সাহায্য করে। এছাড়াও তিনি একটা চ্যারিটেবল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন যা অন্যান্য কাজের পাশাপাশি অটিজম গবেষণা করে। আর এটার পিছনে একটা বিশেষ কারণ আছে। সাইমন্স ও তার দ্বিতীয় স্ত্রী মার্লিনের মেয়ে অড্রি অটিজমে আক্রান্ত। এছাড়াও সাইমন্স ফাউন্ডেশন মহাবিশ্বের উৎপত্তি নিয়ে গবেষণা করছে। 10 মে 2024-এ 86 বছর বয়সে জিম সাইমন্সের মৃত্যু হয়। মৃত্যুকালে সাইমন্সের মোট সম্পদের পরিমাণ ছিল $31.4 বিলিয়ন এবং তিনি ছিলেন বিশ্বের 55তম ধনী ব্যক্তি। জিম সাইমন্সের জীবন শুধু একজন সফল স্টক মার্কেট ট্রেডারের গল্প নয়, বরং এমন একজন মানুষের গল্প যাকে জীবন বারবার দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি প্রতিবার উঠে দাঁড়িয়েছেন এবং আরও বড় কিছু করার অনুপ্রেরণা পেয়েছেন। জিম সাইমন্সের সফলতার গল্প প্রমাণ করে শেখার ইচ্ছা, অধ্যবসায় আর হার না মেনে নেওয়ার মানসিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। আপনি জিম সাইমন্সের জীবন থেকে কি শিখলেন কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম ভিডিও দেখার জন্য অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।